কখনো কি শুনেছেন অসহায় নারীর আর্তনাদ? কখনো কি দেখেছেন ধর্ষণের আতঙ্কে আতঙ্কিত হওয়া অসহায় নারীর অসহায়ত্ব? বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত পরিবারগুলোর নারী সদস্যদের সাথে এমন অসহায়ত্বের ঘটনাই ঘটছে প্রতিনিয়ত। দেখলেন তো, এটা যদি আপনার বোন হতো কিংবা এটা যদি আপনার পরিবারের কোনো সদস্য হতো, পারতেন চুপ করে থাকতে? পারতেন না। আরে বাংলাদেশের মানুষ তো বীরের জাতি, 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে এসেছে এই জাতি, যে জাতি এখন ধর্ষণ আতঙ্কে মুখ লুকিয়ে বসে থাকে। তার মানে কি বাংলাদেশের বীরত্ব কমে গেছে, না বাংলাদেশের মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব মানবিকতা উঠে গেছে? কোনটা? আজকে খুলনার তেরখাদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাব্বেল মোল্লার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে ধান ক্ষেতের মাঝামাঝি অবস্থায়। এটাই কি আমাদের বাংলাদেশ? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এটা কোন বাংলাদেশ যেখানে নারীরা নিরাপদে নেই? এটা কোন বাংলাদেশ যেখানে নারীদের কোনো মূল্যায়ন নেই? এটা কোন বাংলাদেশ যেখানে নারীরা প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি, ধর্ষণের ঝুঁকি নিয়ে বসবাস করছে? আজকে এটা নিয়েই কথা হবে। আজকের এই প্রতিবেদনটা আপনাদের জন্য তৈরি করছি যাতে আপনাদের বিবেকটাকে একটু নাড়ানো যায়। যেখানে বাংলাদেশের মানুষ তাদের মা বোনদেরকে সর্বোচ্চ সম্মানে রাখার কথা, সেখানে প্রতিনিয়ত শুধুমাত্র টার্গেট করে আওয়ামী লীগ পরিবারের স্ত্রী সন্তান এবং আওয়ামী লীগ পরিবারের নারী সদস্যদেরকে টার্গেট করে গণহত্যা করা হচ্ছে। ছোট ছোট 5 বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না। আজকের ভিডিওটা এটা নিয়েই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্রের এফবিআই। অত্যন্ত সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই অপারেশনটি পরিচালনা করে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের দেয়া টুইটারের তথ্য অনুযায়ী জানা যায়, মালয়েশিয়ান সরকারের সহযোগিতায় বাংলাদেশি ওই নাগরিককে গ্রেফতার করা হয়। নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে কোনো দেশের আপোষ করা উচিত না, কোন রাষ্ট্র শাসকের আপোষ করা উচিত না, কোন প্রশাসকের আপোষ করা উচিত না। এফবিআই নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছে। আমি মন থেকে এই কাজের জন্য এফবিআই এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। রেসপেক্ট এফবিআই। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশে প্রতিনিয়ত যে হত্যা, খুন, ধর্ষণ গুলো হচ্ছে, এইটার ব্যাপারে এফবিআই কি প্রাতিষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারে? যদি পারে তাহলে আমি প্রত্যাশা করব দ্রুত পদক্ষেপটা যেন নেওয়া হয়। যদি পারে তাহলে আমি প্রত্যাশা করব দ্রুত সেই পদক্ষেপটা নেওয়া হোক। কারণ বাংলাদেশে যে পরিমাণ হত্যা, খুন, ধর্ষণ বেড়ে গেছে, তার অধিকাংশই নারী ও শিশুর উপর দিয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে এফবিআই এর এই অপারেশনের বিস্তারিত তথ্য নিয়ে যে নিউজটা হয়েছে, সেটা এখন আপনাদের পড়ে শোনাবো। মালয়েশিয়া কর্তৃপক্ষের সহায়তায় গ্রেফতারের পর বাংলাদেশি এক নাগরিককে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে 28 বছর বয়সী জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। 2022 সাল থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়। মালয়েশিয়ার পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, আলাস্কায় আজই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে। তদন্ত গ্রেফতারে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কাশ প্যাটেল বলেন, আমাদের কুয়ালালামপুর অফিস, মালয়েশিয়া সরকার ও দেশ জুড়ে আমাদের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ যারা তদন্ত ও গ্রেফতারে সহায়তা করেছেন। সাবেক টুইটার অর্থাৎ বর্তমান সময় যেটা এক্স, সেই এক্স এর এক পোস্টে প্যাটেল কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন, যেখানে দেখা যায় মালয়েশিয়ার একটি রানওয়েতে 3 জন এফবিআই কর্মকর্তা অভিযুক্ত ওই ব্যক্তিকে বিমানে তুলছেন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য। নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ নারী ও শিশু নির্যাতন চক্র এটা প্রত্যেকটা সমাজের জন্য একটা ব্যাধি এবং আন্তর্জাতিকভাবে এগুলো নির্মূল হওয়া উচিত। বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিনিয়ত হরহামেশায় ধর্ষণের ঘটনা ঘটছে, যার অধিকাংশই শিশু। আমি প্রত্যাশা করব যুক্তরাষ্ট্র এবং এফবিআই কর্তৃপক্ষ যেন বাংলাদেশের দিকেও একটু নজর দেন। আন্তর্জাতিক মহলের সহযোগিতা পেলে হয়তো বাংলাদেশের প্রশাসনের একটু টনক নড়বে। তারা হয়তো ধর্ষণ, গুপ্ত হত্যা এই সমস্ত ব্যাপারে আরেকটু সচেতন ভাবেই কাজ করবেন।
যেভাবে বাংলাদেশে ধানের ক্ষেতে, নদীর পাড়ে ধর্ষণকৃত শিশু ও নারীদেরকে লাশ অবস্থায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, এই সমস্ত নারী ও শিশুদের করুণ পরিণতি দেখার পর বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সময়ে বাংলাদেশে নারীরা কি সেফ? মোটেও সেফ না। 5 বছরের বাচ্চারা কি সেফ? মোটেও সেফ না। 5 বছরের ছোট্ট শিশু, তার শরীরে কি এমন পরিবর্তন আর কি এমন আবেদন রয়েছে যে তাকেও ধর্ষণের মতো নোংরা কর্মকাণ্ডের শিকার হতে হয়। সব থেকে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের নারী সদস্যরা। কারণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার হওয়া এই সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সমস্ত পুরুষ সদস্য রয়েছে তাদেরকে জেলে প্রেরণ করার পর তাদের পরিবারের নারীদেরকে রীতিমতো ধর্ষণ এবং গণহত্যার ঝুঁকির মধ্য দিয়ে দিন পার করতে হয়। কখনো কখনো খোদ পুলিশের মাধ্যমে ধর্ষণের শিকার হন, কখনো কখনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের গুপ্ত গণধর্ষণের শিকার হন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর স্ত্রী, বোন, সন্তান তারা। এবং পরবর্তীতে এইটার কোনো বিচার কিংবা আইনি সহায়তাও পাওয়া যায় না। নদীর পাড়ে কিংবা ধানের ক্ষেতে কিংবা কোনো অপরিচিত জায়গায় কিংবা কোনো জঙ্গলে পড়ে থাকে এই সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের পরিবারের নারী সদস্যদের মৃতদেহ। সাম্প্রতিক সময়ে এরকম বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মৃতদেহগুলো অধিকাংশই গণধর্ষণের শিকার হয়েছে। শিশু নির্যাতন, নিপীড়ন বাংলাদেশে কমন একটি ঘটনা। বর্তমান সময়ে শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা এবং গণধর্ষণ বাংলাদেশের প্রান্তিক সমাজে হরহামেশাই ঘটছে। যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক সেদিনের ঘটনা। বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলার তেরখাদা সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাব্বেল মোল্লা তার স্ত্রীর মৃতদেহ ধান ক্ষেতের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে ওই মৃতদেহ দেখে বোঝাই যাচ্ছিল এটা গণধর্ষণের মতো অপকর্মের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। যেখানে বাংলাদেশের গ্রামীণ পর্যায়ের জনপ্রতিনিধিদের পরিবার সুরক্ষিত নয়, সেখানে বর্তমান সময়ে সাধারণ পরিবারের নারী ও শিশুদের কথা কতটুকু নিরাপদ হিসাবে আখ্যা দেওয়া যায় সেটাই এখন ভাবার বিষয়। কারণ আজকে বাংলাদেশকে নিরাপদ হিসেবে আখ্যা দিবেন, কালকে বাংলাদেশে যে ধর্ষণ, গণহত্যা আরো দ্বিগুণ কিংবা 3 গুণ গতিতে বৃদ্ধি পাবে না তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা বর্তমান বাংলাদেশ সরকারও দিতে পারবে না। প্রতিনিয়ত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, গণধর্ষণ, এমনকি নারী পাচারের মতো ঘটনাও ঘটছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের নিউজে উঠে এসেছে সৌদি আরবে কাজের নাম করে অনেক সাধারণ পরিবারের নারী সদস্যদেরকে মধ্যপ্রাচ্যে পাচার করা হয়, বিক্রি করে দেওয়া হয় ভোগের বস্তু হিসেবে। কিন্তু বাংলাদেশ থেকে যখন ওই সমস্ত নারীদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই বা কর্মসংস্থানের নাম করে যখন বিদেশে ভিসা প্রসেসিং থেকে শুরু করে পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়, তখনও পর্যন্ত জানানো হয় না যে মধ্যপ্রাচ্যে গিয়ে ওই নারীকে রীতিমতো মধ্যপ্রাচ্যের আরব শেখদের ধর্ষণের বস্তু হতে হবে। এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার পর ওই নারী শ্রমিক জানতে পারে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তখন তার আর কিছু করার থাকে না। এমনকি বাংলাদেশের দূতাবাসগুলো কোনো পদক্ষেপ নেয় না। আর বাংলাদেশের দূতাবাসগুলোতে পদক্ষেপ কিংবা সহযোগিতা কিংবা সেবা পেতে হলে এক্সট্রা ঘুষ দিতে হয়, যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ওই বিপদগ্রস্ত নারী শ্রমিকের জন্য রীতিমতো বিলাসিতা ছাড়া কিছুই না। ফলে বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যের যৌন লালসার কাছে নিজের যৌবনকে স্যাক্রিফাইস করতে হয় এবং বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকরা অধিকাংশ ক্ষেত্রে সেটাই করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফেরত আসা এই সমস্ত নারী কর্মীদের সাক্ষাৎকার থেকে প্রাপ্ত গণমাধ্যম প্রতিবেদন আপনাদের সামনে এখন তুলে ধরবো। চলুন একটু পরে দেখা যাক আসলে মধ্যপ্রাচ্যে যাওয়া ওই সমস্ত নারী কর্মীদের জীবন ব্যবস্থা কিংবা অভিজ্ঞতার কথা। ভুক্তভোগী ওই নারী দেয়া সাক্ষাৎকার অনুযায়ী গণমাধ্যম প্রতিবেদনে জানানো হয়, স্বামী ছেড়ে যাওয়ার পর 2 সন্তানের মুখে অন্ন তুলে দিতে রহিমা দালালের দেওয়া সৌদি আরবে চাকরির প্রস্তাবকে বেঁচে থাকার একমাত্র অবলম্বন মনে করেছিলেন। 2020 সালে মাসে 1400 রিয়াল অর্থাৎ বাংলাদেশি প্রায় 46,000 টাকা বেতনে অফিস জবের প্রতিশ্রুতি পেয়ে তিনি নরসিংদী থেকে সৌদি আরবে যান। কিন্তু রিয়াদে পৌঁছানোর পর তাকে কোনো অফিসে নেওয়া হয়নি, এর বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় এক বিশাল প্রাসাদে, যেখানে তাকে মাসে 1100 রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 36,000 টাকা বেতনে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। 40 বছর বয়সী রহিমা বলেন, আমি প্রতিদিনই রাত 1টা পর্যন্ত কাজ করতাম।
একটু বিশ্রাম নিলেই গৃহকর্ত্রী আমাকে চিৎকার করে গালিগালাজ করতেন। নিয়োগকর্তা তাকে খুব সামান্য খাবার দিতেন। অনেক সময় বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কাটাতে হতো। রহিমা তার যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে বলেন, একদিন ক্ষুধা সহ্য করতে না পেরে আমি বাইরে থেকে খাবার কিনে আনি। তারা জানতে পেরে আমাকে নির্দয়ভাবে মারধর করে এবং 1 সপ্তাহ তালাবদ্ধ করে রাখে। তখন আমাকে প্রায় না খেয়েই থাকতে হয়েছিল। বুঝতে পারছেন, নারী শ্রমিকদেরকে অফিসে চাকরি দেওয়ার কথা বলে কিভাবে পাচার করে দেওয়া হয়, কিভাবে বিক্রি করে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের শেখদের যৌন লালসার শিকারের বাইরেও ক্ষুধা নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় বাঙালি নারী শ্রমিকদের। বিশ্বব্যাপী বাঙালি নারীদের উপর যে পরিমাণ অন্যায়, অত্যাচার, অবহেলা করা হয়, মনে হয় না বিশ্বের অন্য কোনো নারীদের ক্ষেত্রে এমনটা ঘটে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালি নারীদেরকেই সব থেকে সস্তা এবং নিম্নমানের বলে গণ্য করা হয়। এবং প্রকৃতপক্ষে যারা মানব পাচার করে কিংবা নারী পাচার করে, তাদের আলটিমেট টার্গেটই থাকে বাংলাদেশের নারী। কারণ একমাত্র বাংলাদেশি নারীদেরকেই ইচ্ছে মতো অ্যাবিউজ করা যায়, মিস ইউজ করা যায়, ধোঁকা দেওয়া যায়, চাইলেই তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা যায়। যার প্রমাণ মধ্যপ্রাচ্যে থাকা অধিকাংশ বাঙালি নারী শ্রমিক। একবার ভাবুন, বিদেশে মধ্যপ্রাচ্যে থাকা কর্মজীবী নারীদের যদি এই হাল হয়, আর বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে নিরাপত্তাহীনতায় যদি সাধারণ নারীরা বসবাস করে, তাহলে বাঙালি নারীদের সুরক্ষাটা কোথায়? বাঙালি নারীদের সুরক্ষা না কর্মক্ষেত্রে রয়েছে, না রয়েছে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে। এমন পরিস্থিতি চলতে থাকলে বাঙালি নারীদের হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। ভবিষ্যতে যদি বাঙালি নারীরা এভাবে সোচ্চার না হয়, তাহলে হয়তোবা তাদের মা বোনদের অত্যাচার নির্যাতন মুখ বুজে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেননা যেভাবে বিশ্বব্যাপী বাঙালি নারীদেরকে টার্গেট করা হচ্ছে, তাতে অতি সত্বর বাঙালি নারীদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হবে। আর এই কারণে বাঙালি নারীদের ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। প্রথমত, একা কোথাও যাওয়া যাবে না এবং বাড়িতে একা থাকা যাবে না। অবশ্যই সংঘবদ্ধ বসবাস করতে হবে, পরিবারের অধীনে বসবাস করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশে যেইভাবে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়েছে, অর্থাৎ ছোট পরিবার তৈরি হয়েছে, যেখানে পরিবারের সদস্যই মাত্র 2 জন, 3 জন বা হাই স্কেলে 5 জন, এবং 5 জনের মধ্যে কোনো কোনো পরিবারে এমনও রয়েছে একজন মাত্র পুরুষ এবং বাকি 4 জনই নারী। ওই পরিবারের পুরুষ সদস্যটি যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার হয়, পরবর্তীতে দেখা যায় ওই 4টি নারী নিরাপত্তাহীনতায় বা নিরাপত্তা ঝুঁকিতে বসবাস করে। এক্ষেত্রে তাদের ধর্ষণ হওয়ার ঝুঁকিটা সব থেকে বেশি থাকে প্রশাসনের হাতে। কারণ প্রতিনিয়ত গ্রেফতারকৃত তার পরিবারের ওই পুরুষ সদস্যটিকে ছাড়াতে হলে প্রতিনিয়ত তাকে থানা এবং কোর্টের চক্কর কাটতে হয়। কোনো কোনো ক্ষেত্রে কারাগারে গিয়ে পরিবারের ওই পুরুষ সদস্যটির সাথে দেখা করতে গেলে কারা পুলিশের লালসার শিকারও হন অনেকে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। তাই আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশে যেভাবে হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই বাড়ছে, ঠিক একইভাবে বাড়ছে নারী ও শিশুদের নিরাপত্তা ঝুঁকি। আর নারীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক মহল বাংলাদেশি বাঙালি নারীদের পাশে থাকবে বলে আমার প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।